হ্যালো ডিয়ার লিসেনার, শুরু হয়ে গেল হৃদয়ের কথা এবং অনেকদিন পর আপনাদের মাঝে এই অনুষ্ঠান নিয়ে আমরা ফিরে এলাম। এখন ঘড়িতে সময় বাজে রাত 11টা 30 মিনিট এবং সে আপনাদের হয়তো মনে আছে যে আমাদের মাঝে একজন গেস্ট এসে তার ঘটনাটি আপনাদের মধ্যে শেয়ার করে থাকতো। তো যথারীতি আমরাও তেমন করে একজন গেস্টকে আমন্ত্রণ জানিয়েছি এবং সে ঘটনাটি আপনাদের মাঝে তার ঘটনাটি শেয়ার করবে। তো আমি প্রথমে তার কাছ থেকে একটা পরিচয়টি নিয়ে নিই। ভাই, আপনার নামটা বলুন। হ্যালো ডিয়ার লিসেনার্স, আমি আরিয়ান আছি আপনাদের মাঝে। হ্যাঁ, আরিয়ান ভাই কোথা থেকে এসেছেন? হ্যাঁ, আমি খুলনা থেকে আসছি। হ্যাঁ ভাইয়া, তো আপনি আপনার ঘটনাটা কি এখন শেয়ার করতে পারবেন? হ্যাঁ, শিওর। হ্যাঁ, তো শেয়ার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর অল দ্য লিসেনার্স। আর অবভিয়াসলি থ্যাঙ্কস আমাদের আরজে ভাইকে, যিনি আমাকে ইনভাইট করছে। অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা আমার খুব পছন্দের একটা প্রোগ্রাম। এটা আবার ব্যাক করছে, এই জন্য আমি খুবই আনন্দিত। আপনারও নিশ্চয়ই এর থেকে কম না। যাই, আমি আমার ঘটনায় চলে যাই। অ্যাকচুয়ালি ঘটনাটি ঘটেছিল আজ থেকে 1.5 বছর আগে। আমি যখন সবেমাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে উঠছি আর কি, তখন আমাদের ইন্টার সেকেন্ড ইয়ারের ফার্স্ট টাইম পরীক্ষা। আমি কলেজের নাম প্রকাশ করতে চাচ্ছি না অ্যাকচুয়ালি, কারণ একটা প্রবলেম আছে, নইলে আমি নামটা প্রকাশ করতাম আর কি। আর সেই কলেজে প্রথম সময় পরীক্ষা আমি দিতে গেছি আর কি। তা দেওয়ার পরে, প্রথম পরীক্ষাটা দেওয়ার পরে আমার পাশে একটা মেয়ে বসছিল। মেয়েটার ফেসটা অনেক সুন্দর, খুব সুন্দর একটা ফেস। এখন আমি অ্যাকচুয়ালি পরীক্ষা দিব না ওর দিক তাকাবো, আমি কি ঠিক বুঝতেছিলাম না। জাস্ট তারপর পরীক্ষাটা দিলাম, দেখলাম যে মেয়েটার খুব ট্যালেন্টেড, খুব স্পিডে লিখতেছে, এরকম অনেক কিছু সব অ্যান্সারগুলো চলে যাচ্ছে, জাস্ট কোনো কথাও বলতেছে না। তা আমি আর তেমন কিছুই মনে করিনি। এরকম লাস্ট পরীক্ষার দিনকে আমি ভাবলাম যে আজকে মেয়েটার সাথে কথা বলা উচিত। সো দ্যাট আমি তার কাছে গিয়ে বলে যে আচ্ছা, আপনার নামটা জানতে পারি? সে বলল আমার নাম। আমি অ্যাকচুয়ালি তার নিজের নামটা আপনাদের জানাবো না, কারণ এটা আমার একটা খুবই সমস্যা আছে এই কারণে। আমি তখন তার নাম রাদিয়া ধরুন। এখন আমি বললাম যে আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? বললো যে আমার নাম রাদিয়া। আমি বলতেছিলাম যে আপনি কোথায় থাকেন, বলতেছে এত কিছু আপনার জেনে লাভ কি? আমি বললাম লাভ নেই, জাস্ট এক কলেজে পড়ি আমরা। আমি প্রথম ফার্স্ট টার্মে দেখি নাই আর কি, আমরা ফার্স্ট ইয়ারে দেখি নাই। সেকেন্ড ইয়ার হঠাৎ করে বললো যে আমার আব্বু ট্রান্সফারও আসছে, এই কারণে এই কলেজে আমার আশা লাগছে আর কি। সেরকম কথা বলতে 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 আস্তে আস্তে আমাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ চলে আসলো আর কি। ফ্রেন্ডশিপ খুব ভালোভাবে চলে আসলো, কিন্তু দেখলাম যে মেয়েটা কিরকম আমাকে অ্যাভয়েড করে। আর ও অ্যাকচুয়ালি কোনো ছেলের, সব ছেলে কি করে অ্যাভয়েড করে, সব মেয়েকে অ্যাভয়েড করে, এরকম একা একা থাকে। আমি বুঝতে পারছি না যে কি হবে। এখন এরকম করার পরে কিছুদিন যাওয়ার পরে আমাদের প্রি-টেস্ট পরীক্ষা কামিং। এখন আমি যে কলেজে, আমি কলেজে গেছিলাম, এখন কলেজে একদিন যাচ্ছি প্রি-টেস্ট পরীক্ষাটা একটা সপ্তাহখানিক আগে। কলেজে যে শুনলাম যে একটা নোট দিছে স্যার, এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায়। এখন আমি, যেহেতু ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল, অ্যাকচুয়ালি ওকে আমার খুব ভালো লাগতো, কিন্তু ওকে আমি বলতে পারি নাই। এই না বলার কথা না, হৃদয় চাপার থেকে গেছে আর কি। তা আমি ভাবলাম যে ওর এই উপকারটা যদি হতে পারে, করতে পারি, আমি আমি নিজেকে ধন্য মনে করবো। এখন আমি ওর ফ্রেন্ড যে কাকে চিনি না আর কি, জাস্ট কলেজের ভিতর থেকে যেভাবে ওর ইটা কালেকশন করলাম আর কি, বাসার ঠিকানার অ্যাড্রেসটা। পরের দিন বিকালে আমি ওর বাসার দিকে গেলাম আর কি। এখন বাসায় যাওয়ার পরে ও তো আমাকে দেখে অবাক, যে হ্যাঁ আরিয়ান, তুমি এইখানে? তা আমি বললাম যে আচ্ছা, কলেজের স্যাররা তো নোট দিছে। এখন বলে যে আসলে আমি পরীক্ষা দিব না। আমি বললাম কেন তুমি পরীক্ষা দিবা না, তোমার সমস্যা কি? তুমি পরীক্ষা দিবা না, তোমার পরীক্ষা না দিলে তো খুব সমস্যা হয়ে যাবে। তোমার প্রি টেস্ট ঠিক মতো না দাও, টেস্টে কিভাবে প্রিপারেশন নেবা? ও জাস্ট বলে কেঁদে ফেললো। আমি বললাম যে কি হলো, কি অবস্থা, হঠাৎ করে কেঁদে ফেললো। আমার খুব খারাপ লাগলো। জাস্ট আমি আর ভিতরে ঢুকি নাই, আমি জাস্ট বললাম যে ঠিক আছে, তুমি নোটটা রাখো, আর কালকে প্লিজ কলেজে আসো। জাস্ট পরের দিন কারা কলেজে দেখি যে সবার আগে আগে আসে। আমি গেলাম, এখন দেখি যে ও আছে। এখন আমি বললাম যে আসো আমার সাথে। এবার এই সোনাডাঙ্গা যে লেকের পার আছে, সোনাডাঙ্গা যে লেকের পার আছে না আমাদের, এখন সেই সোনাডাঙ্গা লেকের পরে ওকে নিয়ে গেলাম যে চলো যাই আমরা। এখন গেলাম, আমি যাই জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। আমার কাছে কোনোভাবে স্বীকার করবেন না। এবার স্বীকার করলো যে কথা, যে আমি শুনে আমার অ্যাকচুয়ালি আমি বিলিভ করতে পারতেছি না কি হবে। আমি যে ও বললো যে অ্যাকচুয়ালি আমার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। এখন আমার প্রায় ওই আমার একটা হাই ট্রিটমেন্ট নেওয়া লাগে। তা ডাক্তার বলছে যে 1 মান্থের বেশি আমি হয়তোবা আর বাঁচতে পারবো না, এরকম কিছু আমাকে বললো। আমি আমি জায়গায় আমি জায়গায় কেঁদে ফেললাম আর কি। আমার যে ও
ও বাঁচবে না, তাহলে আমি জাস্ট ওকে জানাইতে পারলাম না যে আসলে এখন আমি ওকে জাস্ট একটা কথা বললাম যে আসলে তোমার সাথে আমার কিছু বলার ছিল। এখন বললো যে কি বলো। আমি বলি কি আসলে তোমার সাথে কথা বলতে বলতে এরকম চলতে চলতে অ্যাকচুয়ালি আমি তোমাকে খুব ভালোবেসে ফেলছি, এখন আমি কি করবো। বলে যে তুমি পৃথিবীতে তো অনেক মেয়ে আছে, তুমি যে কাউকে তোমার জীবনের সঙ্গী হিসেবে বেছে নাও। তা আমি বললাম কি যে সবাই তো আর রাদিয়া না, সবাই তো আর তুমি না, তোমাকে আমার ভালো লাগছে, এখন তোমাকে স্যার আমি কাউকে আর সেকেন্ডে আমি কাউকে বসাতে পারবো না। জাস্ট ও কেঁদে ফেললো। ও হ্যাঁ, তারপরে আমি ওকে বললাম, এখন ও আমাকে বললো যে অ্যাকচুয়ালি আমি তো তোমাকে ভালোবেসে ফেলছি, এখন আমি কি করব। আসলে আমি বেশি দিন বাঁচবো না, এই কারণে আমার জীবনের সাথে তোমাকে জড়িয়ে তোমাকে কোনো কষ্ট দিতে চাই না। যাক, আমি এখন কি করবো, আমি পরের দিন ছাড়া ওর সাথে আর তেমন কোনো কথা না বলে আমি চলে আসি। চলে আসার পরে আমি বেশ কিছুদিন না খাওয়া ছেড়ে দিই আর কি। আমি কিছু ভালো লাগে না, আমি কলেজে যেতে ইচ্ছে করে না, লেখাপড়া করতে ইচ্ছে করে না, সামনে টেস্ট পরীক্ষা, আমি কি করবো, আমি অকল পাথার, আমি কিছু দেখতে পারতেছি না যে আমি কি করব। যাক, আমি কিছুদিন পর টেস্ট পরীক্ষা ঠিক আগের দিন কারো রাত্রে আমার ফোনে একটা রিং আসলো। একটা মহিলা ভয়েস, ফিমেল ভয়েস, যে হ্যালো হ্যালো, এটা কি আরিয়ানার নাম্বার? আমি বললাম যে জি, আপনি কে, আপনার পরিচয়টি দিন, আমি আপনাকে চিনতে পারছি না। এখন বললো আমি তো রাদিয়ার মা। আমি বললাম ও আন্টি ভালো আছেন? বলতেছে যে হ্যাঁ বাবা আছি, তা তুমি কোথায়? আমি বলতেছি আন্টি এখন তো আমি বাসায়। বলে কালকে একটু আমার বাসায় আসতে পারবো? আমি তো মনে করলাম খুব খুশি যে হঠাৎ আন্টি আমাকে ইনভাইট করতেছে। আমি বললাম যে কালকে জোহরের নামাজের আগে আসবো। আপনি তো জানতেন যে তার কিডনি খারাপ হয়েছে বা একটা রোগ হয়েছে, তো আপনি মানে তখন কি কিছু বোঝেন না যে তার একটা ডেট ছিল, যে তখন তার হয়তো একটা খারাপ কিছু ঘটতে পারে? না না, আমি আসলে আমি মনের দিক থেকে অনেক শক্ত ছিলাম যে আসলে ওর কিছুই হবে না, ওর কিছু হবে না, কারণ উপরে আল্লাহ তাআলা তো আছেন, তিনি নিশ্চয়ই তাকে সেভ করবেন। এখন আমি বলছিল যে জোহরের নামাজের আগে আসবো। আমি জাস্ট একটু কি হইলাম যে জোহর নামাজ, দেখ আমি তবু সকালে আমি ভাবলাম যে অনেকদিন পর আন্টির বাড়ি যাচ্ছি, জাস্ট 2 কেজি মিষ্টি আর একটা ফুল নিয়ে চলে গেলাম আর কি বাসার সামনে। এখন দেখি যে বাসায় বেশ বাসা তো পুরো ফাঁকাই আছে, সুতরাং দেখলাম যে লোকজন তেমন নাই। আসলে আমি ভাবলাম যে আসলে আমার এখানে যেতে একটু লেট হয়ে গেছে। আমি আন্টি জোরে বললেও আমার আব্বুর একটা বিজনেসের কাজে আমাকে একটু বাইরে যেতে হয়েছিল, এই কারণে আমি বিকালের ভিতরে যাই, বিকাল 4টার দিকে যাই। এখন বাসার গেট আটকানো, এখন আমি নক করেই ভিতর থেকে আন্টি বের হয়। আন্টি বের হওয়ার পরে বললো যে বাবা অনেক দেরি করে আসছো আর কি। আমি বললাম যে কি হয়েছে ওকে? বলে ও তো কাল রাতে মারা যায়, কাল রাতে মারা গেছে। আর এখন আমি বললাম যে আন্টি তাই আমাকে সেই সময় বললেন না কেন? বললো যে আসলে তোমাকে বলতে চায় না আর কি। তা ওর ইচ্ছা ছিল যে কমপক্ষে ও যেন শেষ দেখা যাতে তোমাকে দেখতে পারে, কিন্তু দুর্ভাগ্য তোমারও, তুমি ওকে দেখতে পারলাম না। ও এখন ইসে আছে, তোকে তোর আব্বু তোকে খবর দিয়ে আসে বলে কেঁদে ফেলে আর কি। আমি কি করবো, আমি এখন আমি করার কিছু ছিল না। আমি ভিতরে না গিয়ে আমি জায়গায় হাত থেকে মিষ্টি আর এটা পড়ে যায়। এখন তারপরে কি হয় আমি জানি না। আর পরে রাত্রে, ওই দিনকার রাত্রে আমি দেখি একটা বিছানায় শুয়ে আছি, আর জায়গাটা অচেনা। এবার দেখলাম যে সে আন্টির বাসায় আমি অজ্ঞানে পড়ে আসছিলাম আর কি। পরে বাসায় ফিরে আসি, আব্বু আম্মুর সান্ত্বনা, ওর ছোট একটা বোন ছিল, ও আমাকে বললো যে ভাইয়া আপনি এরকম ভেঙে পড়বেন না, সব পৃথিবীতে কেউ তো বেশি দিন বাঁচে না। জাস্ট এই কারণে এখন আমি এখনো ওর স্মৃতি নিয়ে আছি, কিন্তু আমার দুর্ভাগ্য ওর সাথে আমার জীবনটা চলতে পারবো না। আমি এখন ওর অপেক্ষায় আছি। এই আমার বিশ্বাস যে এই দুনিয়ায় না পেলে আখিরাতে ইনশাআল্লাহ ওকে পাবো। ভেরি স্যাড, খুবই কষ্টকর একটা ঘটনা। আসলে আপনার জীবনের সাথে যা ঘটছে, আসলে অনেক কিছুই আছে যে মানুষের আসলে করার কোনো হাত থাকে না। যে করার যদি হাত থাকতো তাহলে হয়তো তারা সবকিছুর বিনিময়ে, সর্বশক্তির বিনিময়ে সেটা করতো। আপনি হয়তো সেটা করতেন যদি আপনার কোনো হাত থাকতো। তো আসলে এটা আসলে সম্পূর্ণটাই ভাগ্যের ব্যাপার। আর এ নিয়ে আপনি আশা করি মন খারাপ করবেন না, কারণ আসলে সব মানুষ তো চিরদিন বাঁচে না, যে একদিন না একদিন ঠিকই সে দুনিয়া থেকে যেতে হবে। তো হয়তো সে আগে গেছে, তো সে আপনি এখন পারেন তার জন্য দোয়া করে বা তার
তার স্মৃতি নিয়ে আপনি আরো ভালোভাবে আপনার জীবনটাকে সাজান, আপনি বলতে পারবেন যে সে আমার মাঝে বেঁচে আছে, সেরকম একটা সিচুয়েশন আপনি তৈরি করতে পারেন আসলে, তাহলে তারা হয়তো আত্মশান্তি পাবে। আসলে আমি ও মারা যাবার পরে আমার মেন্টালি আমি পুরোপুরি ভেঙে পড়ি। জাস্ট এখন আমার বাবা মার দিকে মুখের দিক তাকিয়ে আমি জাস্ট এইভাবে রয়েছি। আমার তার মানে আমি একেবারে খারাপের দিকে চলে যাচ্ছিলাম, কিন্তু আমার ও একটা কথা বলতো যে যে তুমি আমাদের ওর বলার পরেই যে যখন ওই যে পার্কে গেলাম ওর বলার পরে যে ও আমাকে যখন মনে মনে ভালোবাসতো, তখন ও আমাকে জাস্ট এই কথাই বলছিল, একটা কথা একটা মেসেজ দিচ্ছিল। এই মেসেজ নিয়ে আমি আজও বেঁচে আছি, যে দেখো যে তুমি আমাকে পাচ্ছ না, কিন্তু আমার স্মৃতি তোমার ভিতর আছে, আমার স্মৃতির যেন বিন্দু মাত্র কোনো ক্ষতি না হয়। আমি জাস্ট ওই কারণে এখনো বুকের ভিতর পাথর চাপা দিয়ে এখনো আছি, এরভাবে পাহাড় চাপা দিয়ে আছি, আর এখনো ওর আশায় বেঁচে আছি, আর ওকে ভালোবাসি। আর আপনাদের যারা শুনছেন তাদেরকে বলছি, ভালোবাসতে ভয় পাবেন না, আপনারাও ভালোবাসুন। ভালোবাসার মানুষ পৃথিবীতে অনেক আছে, আর ভালোবাসে আপনাদের জীবনটাকে সুন্দর করুন। আর আমার আমার সবার কাছে ইয়ে থাকবে যে আপনার ভালোবাসা নিয়ে কখনো প্রতারণা করবেন না, এটা জিনিসটা স্বর্গীয় দান আল্লাহর, এইটা করবেন না। আর নিশ্চয়ই আপনাদের ভালোবাসা আপনার সাকসেস হবে। আর আমার দোয়া থাকবে আপনাদের উপর, যাতে কোনোদিন কোনো 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 প্রেমিককে কাউকে কোনোদিন এরকম কষ্টের শিকার না হতে হয়। ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই আপনার সুন্দর একটা উপদেশ দেওয়ার জন্য। তো হ্যাঁ লিসেনার্স, আপনারাও আশা করি তার উপদেশটি মনোযোগ দিয়ে মনে রাখবেন এবং সেটা বাস্তবে প্রয়োগ করবেন। তো আসলে খুবই দুঃখজনক একটা ঘটনা, তো আমাদের সবারই মনটা অনেক খারাপ যে আসলে এরকম একটা দুঃখজনক ঘটনা, যে আসলে যে সবাই এরকম একটা মানুষ, তার ভালোবাসার মানুষ মারা গেলে তার অবশ্যই অনেক খারাপ লাগে। তো ঠিক আছে, আপনারা তার জন্য দোয়া করবেন। এবং এই বললে আজকের অনুষ্ঠান আমি এখানে শেষ করতে চাই, আর আজকে আমাদের সময় নেই। তো হ্যাঁ ডিয়ার লিসেনার্স, আগামী অনুষ্ঠানে আবার আমাদের দেখা হবে। বাট যাবার আগে তার সেই আপুর একটা পছন্দের গান ভাইয়া প্লে করার জন্য রিকোয়েস্ট করছে আমাকে। তো তার পছন্দের একটা সেই যে পছন্দ অনেক শুনতো নাকি, সেই গানটা তার অনেক পছন্দ, সেই গানটা আমি প্লে করে দিতে চাই। এবং আপনারা শুনতে শুনতে এখন টাটা বাই বাই, আবার আপনার সাথে কথা হবে। ঠিক আছে, সেই গানটা আমরা এখন প্লে করছি। আরো বেশি ভালোবাসা আমি দিতে চাই, যত ভালো